সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালোই আছো। গত ক্লাসে আমরা দ্বিপদী বিস্তৃতির একটি অংশ পড়েছিলাম। আজকে আমরা পরবর্তী অংশে চলে যাব। আজকের প্রথম টপিক হচ্ছে পদসংখ্যা। কোনো একটা দ্বিপদী বিস্তৃতির যদি সেটি সসীম বিস্তৃতি হয়ে থাকে তাহলে তার অবশ্যই একটি নির্দিষ্ট সংখ্যক পদ থাকবে। এখন ওই নির্দিষ্ট সংখ্যক পদ আমরা বের করা ট্রাই করব, যে ওই বিস্তৃতিতে মোট কয়টি পদসংখ্যা রয়েছে সেটা আমরা এখন নির্ণয় করব। এখন আমরা গোড়া থেকে শুরু করি। প্রথমে আমরা a প্লাস এক্স হোল স্কোয়ার অর্থাৎ দ্বিঘাত সমীকরণের পদ সংখ্যা কয়টা সেটা দেখব। a প্লাস এক্স হোল স্কোয়ার ইকুয়াল হচ্ছে a স্কোয়ার প্লাস 2ax প্লাস এক্স স্কোয়ার। এখানে দেখাই যাচ্ছে যে তিনটি পদ রয়েছে। প্রথম পদটি a স্কোয়ার, দ্বিতীয় পদটি 2ax, তৃতীয় পদটি এক্স স্কোয়ার। সুতরাং তিনটি পদ রয়েছে। 2 এর সাথে যদি এটা রিলেট করি তাহলে বলতে পারি যে 2 প্লাস 1 সংখ্যক পদ রয়েছে, অর্থাৎ ঘাত সংখ্যা থেকে একটি বেশি পদ রয়েছে। আবার a প্লাস এক্স হোল কিউব, এটাকে যদি আমরা বিস্তৃতি করি তাহলে হবে a কিউব প্লাস 3a স্কোয়ার এক্স প্লাস 3ax স্কোয়ার প্লাস এক্স কিউব। এখানে রয়েছে অবশ্যই 4টি পদ। তাহলে আমরা বলতে পারি ঘাত 3-এর ক্ষেত্রে রয়েছে 3 প্লাস 1 অর্থাৎ 4 সংখ্যক পদ। তারপর আমরা a প্লাস এক্স হোল টু দি পাওয়ার 4 এর বিস্তৃতি যদি করি তাহলে আমরা পাবো a টু দি পাওয়ার 4 প্লাস 4a কিউব এক্স প্লাস 6a স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস 4a এক্স কিউব প্লাস এক্স টু দি পাওয়ার 4, অর্থাৎ এখানে রয়েছে 5টি পদ। এই বিস্তৃতি আমরা প্যাসকেলের সূত্রের সাহায্যে চাইলে করতে পারি। যদি তোমাদের সেটা মুখস্থ, তোমাদের যদি সূত্র ডিরেক্ট মুখস্থ না থাকে তাহলে তোমরা প্যাসকেলের সূত্র দিয়ে করতে পারো। তাহলে এই ক্ষেত্রে রয়েছে 5টি পদ, অর্থাৎ ঘাত যত তার চেয়ে একটি পদ বেশি। তাহলে যদি ঘাত n হয় তাহলে সেই ক্ষেত্রে পদ সংখ্যা অবশ্যই হবে n প্লাস 1 সংখ্যক পদ। এখন a টু দি পাওয়ার n এর সহগ nc0, তারপর a টু দি পাওয়ার n মাইনাস 1 এর nc1, এভাবে করতে করতে শেষে ncn পর্যন্ত পাবো। 0 থেকে n পর্যন্ত অবশ্যই n প্লাস 1 সংখ্যক পদই আমরা পাবো। অর্থাৎ যদি সাধারণভাবে বলতে চাই তাহলে পদ সংখ্যা ইকুয়াল হচ্ছে ওই দ্বিপদীর ঘাত প্লাস তার সাথে এক যোগ করলে যা হয় তা। অর্থাৎ কোনো দ্বিপদীর ঘাতের সাথে এক যোগ করলে আমরা ওই দ্বিপদীর পদ সংখ্যা নির্ণয় করতে পারব। এবার আমরা নির্ণয় করব মধ্যপদ। মধ্যপদের ক্ষেত্রে এখানে দুটি কেস আসবে। এক হচ্ছে ঘাত জোড় বা পদ সংখ্যা বেজোড়। আচ্ছা, ঘাত জোড় হলেই অবশ্যই পদ সংখ্যা বেজোড় হবে, কারণ কি আমরা একটু আগে শিখেছি পদ সংখ্যা ইকুয়াল ঘাত প্লাস 1। অর্থাৎ যদি ঘাত জোড় হয় তাহলে তার সাথে এক যোগ করলে সেটা বেজোড় হয়ে যাবে, অর্থাৎ পদ সংখ্যা হয়ে যাবে বেজোড়। অর্থাৎ ঘাত জোড় বা পদ সংখ্যা বেজোড় হচ্ছে 1 নম্বর কেস। এখন ঘাত জোড়ের ক্ষেত্রে a প্লাস এক্স হোল স্কোয়ার, অবশ্যই এর ঘাত জোড়, এখানে ঘাত হচ্ছে 2, এর বিস্তৃতি করলে হবে a স্কোয়ার প্লাস 2ax প্লাস এক্স স্কোয়ার। এখানে 3টি পদ রয়েছে, এটি প্রথম পদ, এটি দ্বিতীয় পদ, এটি তৃতীয় পদ। এই 3টি পদকে ক্রমানুসারে সাজানোর পরে মধ্যপদ অবশ্যই দ্বিতীয় পদটি হবে। এটি দৃশ্যমান, কেননা এটি প্রথম পদ, এটা দ্বিতীয় পদ, এটা তৃতীয় পদ, মাঝখানে রয়েছে 2x, সুতরাং মধ্যপদ হচ্ছে 2x অর্থাৎ দ্বিতীয় পদ। এখন এটির পদ সংখ্যা 3, যদি আমরা জেনারেলাইজ করতে যাই তাহলে মধ্যপদ অর্থাৎ সেকেন্ড পদটি বের করা যাবে পদ সংখ্যা অর্থাৎ 3 প্লাস 1/2 করলে। অর্থাৎ মোট পদ সংখ্যা এর সাথে এক যোগ করলে তা দ্বারা যদি 2 দিয়ে ভাগ দেই তাহলে হচ্ছে আমাদের মধ্যপদ কততম পদ সেটা নির্ণয় করা যাবে। একই সাথে পদ সংখ্যা বেজোড় অর্থাৎ ঘাত জোড়, এটার আরেকটি হলো a প্লাস এক্স হোল টু দি পাওয়ার 4। একে বিস্তৃতি করলে এখানে আমরা 5টি পদ পাব। এখানে দৃশ্যমান যে তৃতীয় পদটি মধ্যপদ, কেননা তৃতীয় পদটি মাঝখানে পড়ে, সুতরাং পদ সংখ্যা 5টি, তার সাথে এক যোগ করে যদি 2 দ্বারা ভাগ দেই তাহলে আমরা পাবো 3, অর্থাৎ তৃতীয় পদটি হচ্ছে মধ্যপদ। একইভাবে যদি জেনারেলাইজ করতে যাই অর্থাৎ a প্লাস এক্স হোল টু দি পাওয়ার n এর ক্ষেত্রে নির্ণয় করতে যাই, যেখানে n হচ্ছে একটি জোড় সংখ্যা, অর্থাৎ n ইকুয়াল 2m আকারে আমরা লিখতে পারবো। তাহলে এর বিস্তৃতি যদি করি আমাদের পদ সংখ্যা হবে n প্লাস 1 সংখ্যক। অবশ্যই ঘাত যত হয় পদ সংখ্যা তার চেয়ে এক বেশি হয়।
তাহলে মধ্যপদ হবে পদ সংখ্যা যতটি তার চেয়ে এক বেশি বাই টু। কারণ কি একটু আগে আমরা দেখেছি পদ সংখ্যা 3 হলে 3 প্লাস 1/2, 5 হলে 5 প্লাস 1/2। তাহলে পদ সংখ্যা যদি n+1 হয় তাহলে n+1+2, অর্থাৎ ঘাত যত তার চেয়ে এক বেশি পদ সংখ্যা, আবার তার সাথে এক যোগ করে 2 দ্বারা ভাগ করলে আমরা মধ্যপদ কততম পদ সেটা বের করতে পারব। এবার আসি আমরা দ্বিতীয় কেসে, অর্থাৎ ঘাত যখন বেজোড় হবে তার মানে পদ সংখ্যা যখন জোড় হবে। ঘাত বেজোড় মানে হচ্ছে 3, 5 ইটিসি। তাহলে a+x^3 হলে একে যদি আমরা ভাঙাই তাহলে আসবে a³ + 3a² x + 3ax² + x³, অর্থাৎ এর পদ সংখ্যা 4টি। এখন 4টি যখন পদ সংখ্যা হয় তখন কিন্তু মাঝখানের কোনো পদ আমরা আগের নিয়মে পাচ্ছি না, কেন মাঝখানে বলতে এখানে আমরা কিন্তু কোনো পদকে নির্দেশিত করতে পারছি না। গণিতবিদরা গণনার সুবিধার্থে মোট পদ সংখ্যার মাঝখানে কিছু একটা রেখে সেই কিছু একটার বাম পাশে এবং ডান পাশে যে পদগুলো রয়েছে সেগুলোকেই মধ্যপদ হিসেবে বিবেচিত করেছে, অর্থাৎ এই ক্ষেত্রে মধ্যপদ পাওয়া যাবে দুটি। সেই ক্ষেত্রে পদ সংখ্যা যেহেতু 4টি, তাহলে মধ্যপদ হবে দ্বিতীয় এবং তৃতীয় পদ। এবং ক্যালকুলেশনের জন্য আমরা এভাবে পেতে পারি, মধ্যপদ হবে 4/2, অর্থাৎ পদ সংখ্যা বাই 2 তম পদ এবং তার চেয়ে এক বেশিতম পদ, কারণ কি এটি এবং এর পরবর্তী পদও মধ্যপদ হিসেবে বিবেচিত হবে। সুতরাং 4/2 তম পদ মধ্যপদ এবং 4/2 + 1 তম পদও মধ্যপদ। তাহলে আমরা যদি জেনারেলাইজ করতে যাই যে n যদি বেজোড় হয়, অর্থাৎ ঘাত যদি বেজোড় হয় পদ সংখ্যা জোড় হবে, এর বিস্তৃতিতে আমরা পাবো n+1 সংখ্যক পদ। তাহলে আগের নিয়মে 4টি ছিল, 4/2 ছিল, এখানে n+1টি, সুতরাং n+1/2 তম পদ এবং তার সাথে এক যোগ করে পরবর্তী পদ n+1/2 তম পদ এবং এর পরবর্তী পদ অবশ্যই n+1/2 + 1 তম পদ। সুতরাং যখন ঘাত বেজোড় হবে অর্থাৎ পদ সংখ্যা জোড় হবে তখনই মধ্যপদ পাওয়া যাবে দুটি। অর্থাৎ এই ক্ষেত্রে আমাদেরকে পদ সংখ্যার উপরই নজরদারি বেশি করতে হবে, কারণ কি পদ সংখ্যা বেজোড় হলে আমাদের মধ্যপদ একটি, সেটা লজিক্যালি আমরা একটু আগেই দেখিয়েছি, আর পদ সংখ্যা জোড় হলে আমাদের মধ্যপদ দুটি, যেটা আমরা পরবর্তীতে দেখিয়েছি। এখন আমরা আরেকটি টপিক শুরু করি, সেটা হচ্ছে সমদূরবর্তী পদ। অর্থাৎ সমদূরবর্তী পদ বলতে এখানে বোঝাচ্ছে যে কোনো একটি দ্বিপদী বিস্তৃতির প্রথম থেকে একটি পদ শেষ হতে সেটা কততম পদ হবে সেটা নির্ণয়। ধরো আমার একটা দ্বিপদী বিস্তৃতিতে 9টি পদ রয়েছে, তো আমি র্যান্ডমলি প্রথম হতে তৃতীয় পদটাকে বাছাই করলাম যে আমি নির্ণয় করব শেষ হতে সেটি কততম পদ। প্রথম হতে তৃতীয় পদ, শেষ হতে যদি কাউন্ট করি তাহলে দেখো কততম পদ হয়। 1, 2, 3, 4, 5, 6, 7, অর্থাৎ শেষ হতে সেটি হচ্ছে সপ্তম পদ। অর্থাৎ প্রথম থেকে যেটি তৃতীয় পদ শেষ হতে সেটি সপ্তম পদ। অর্থাৎ 9 থেকে যদি প্রথম থেকে 3 যত সংখ্যক পদ তা বাদ দেই, তার সাথে এক যোগ করি তাহলে তততম পদ, অর্থাৎ শেষ হতে কততম পদ সেটা পাওয়া যায়। সুতরাং যদি আমরা জেনারেলাইজ করি, প্রথম হতে a+x⁴n এর m-তম পদ শেষ হতে কততম পদ সেটা যদি নির্ণয় করতে চাই তাহলে হবে, তা বলার আগে একটা ছোট্ট কথা বলি, a+x⁴n এর পদ সংখ্যা কিন্তু n+1টি। সুতরাং প্রথম হতে a+x⁴n এর m-তম পদ হবে শেষ হতে পদ সংখ্যা মাইনাস প্রথম হতে তম পদ এবং পুরোটার সাথে এক যোগ করলে যেটা পাবো সেটাই হচ্ছে শেষ হতে তম পদ। আগের ক্ষেত্রে যেমনটি পেয়েছিলাম, প্রথম হতে তৃতীয় পদ শেষ হতে
পদ সংখ্যা মাইনাস প্রথম হতে তম পদ প্লাস 1। সুতরাং প্রথম হতে এ প্লাস এক্স হোল টু দি পাওয়ার এন এর এনতম পদ ইকুয়াল শেষ হতে পদ সংখ্যা মাইনাস প্রথম হতে তম পদ প্লাস 1 তম পদ। সুতরাং এভাবেই আমরা সমদূরবর্তী পদে কততম পদ সেটি নির্ণয় করতে পারব। সমদূরবর্তী পদের ধারণাটি ক্লিয়ার করার জন্য আমরা একটি সমস্যার সমাধান করি। এখানে বলা আছে যে এ প্লাস এক্স হোল টু দি পাওয়ার 10 এর প্রথম হতে দ্বিতীয় পদটি এত, শেষ হতে এটি কততম পদ। এখানে দ্বিতীয় পদটি কত সেটি উল্লেখ করে দিয়েছে। এখন এটির কিন্তু কোনো কাজ নেই, কেননা আমাদের কততম পদ সেটি নির্ণয় করতে বলেছে। সুতরাং এই জিনিসটির কোনো কাজ নেই। এখন থিওরি অনুসারে এ প্লাস এক্স হোল টু দি পাওয়ার 10 এর পদ সংখ্যা কত সেটা আগে নির্ণয় করতে হবে। পদ সংখ্যা অবশ্যই ঘাত প্লাস 1, ঘাত সংখ্যা প্লাস 1। আমরা জানি কোনো কিছুর পদ সংখ্যা মানে হচ্ছে ঘাত সংখ্যা প্লাস 1। তাহলে 10 প্লাস 1 অর্থাৎ 11। তাহলে প্রথম হতে দ্বিতীয় পদ অর্থাৎ সেকেন্ড টার্ম ইকুয়াল শেষ হতে পদ সংখ্যা মাইনাস প্রথম হতে তম পদ প্লাস 1। এখন আমরা জানি পদ সংখ্যা মানে হচ্ছে এক্ষেত্রে 11, প্রথম হতে তম পদ হচ্ছে 2, তাহলে প্লাস 1 যদি করি তাহলে আমরা পাচ্ছি 10 টার্ম অর্থাৎ দশম পদ। অর্থাৎ প্রথম হতে দ্বিতীয় পদ হচ্ছে শেষ হতে দশম পদ। একটি থিওরি খুবই ইম্পর্টেন্ট, এটা অবশ্য থিওরি বলা যাবে না, একটা নির্দিষ্ট প্রবলেমের একটা ছোট্ট অংশ। সেটি হচ্ছে এক্স বর্জিত পদ। কারণ এক্স বর্জিত পদ সম্বলিত অনেক সমস্যা আমরা অঙ্ক সমাধান করতে গেলে দেখতে পাই। তখন আমরা এগুলো কীভাবে হ্যান্ডেল করবো একটা ছোট্ট উদাহরণের মাধ্যমে আমি সেটি বুঝিয়ে দিচ্ছি। এক্স বর্জিত পদের ক্ষেত্রে যে পদে এক্স এর ঘাত 0 হবে সেটি হচ্ছে এক্স বর্জিত পদ। এখানে আমি ছোট্ট করে একটি কথা লিখেছি, সেটি হচ্ছে সর্বমোট, অর্থাৎ এক্স এর সর্বমোট ঘাত 0 আমাদের হিসাব করতে হবে। যেমন এই প্রবলেমটার কথাই চিন্তা করো, এ বাই এক্স প্লাস এক্স বাই এ হোল টু দি পাওয়ার 26 এর এক্স বর্জিত পদ আমাদের নির্ণয় করতে হবে। সেই ক্ষেত্রে আমাদের আর প্লাস 1তম পদ নির্ণয় করতে হবে, এবং সেই ক্ষেত্রে এক্স এর যে ঘাত আসবে তাকে 0 ধরে আমাদের সলভ করতে হবে। তাহলে আর প্লাস 1তম পদ ইকুয়াল হচ্ছে টি অফ আর প্লাস 1 ইকুয়াল, আমরা গত দিন যে সূত্র পড়েছিলাম সেই সূত্রটি যদি অ্যাপ্লাই করি, এনসিআর প্রথম পদের মাথায় এন মাইনাস আর, দ্বিতীয় পদের মাথায় হচ্ছে আর। এখানে 1/x এর ঘাত 26 মাইনাস আর এবং এক্স এর ঘাত আর, অর্থাৎ টোটাল ঘাত করলে সেটা হয় এক্স টু দি পাওয়ার আর মাইনাস 26 প্লাস আর। এখন যদি সরলীকরণ করি তাহলে আসবে এক্স টু দি পাওয়ার 2r মাইনাস 26। কিন্তু আমরা জানি এক্স বর্জিত পদের ক্ষেত্রে এই ঘাতটার মান 0 হতে হবে, অর্থাৎ এক্স টু দি পাওয়ার 0 হতে হবে, তাহলেই এক্স বর্জিত পদ আমরা পাবো। সুতরাং এক্স বর্জিত পদের ক্ষেত্রে এক্স টু দি পাওয়ার 2r মাইনাস 26 ইকুয়াল এক্স টু দি পাওয়ার 0। সুতরাং 2r মাইনাস 26 ইকুয়াল 0। এখান থেকে যদি আমরা সলভ করি আর ইকুয়াল 13। কারণ অনেক শিক্ষার্থী রয়েছে যারা এই কাজটি ভুল করে, সেটা হচ্ছে তারা 13তম পদ লিখে দেয়। আর এর মান যত হয় তার চেয়ে প্লাস 1তম পদে কিন্তু নির্ণয় পদ, কারণ কি আমরা আর প্লাস 1তম পদই কিন্তু ধরে নিয়েছিলাম। সুতরাং আর প্লাস 1 ইকুয়াল 13 প্লাস 1 ইকুয়াল 14তম পদই এক্স বর্জিত পদ। তোমাদের জন্য একটি ছোট্ট বাড়ির কাজ রয়েছে, সেটি হচ্ছে যে
এ বাই এক্স প্লাস এক্স বাই এ হোল টু দি পাওয়ার 367-এর কোনো এক্স বর্জিত পদ নেই, সেটা প্রমাণ করো বা দেখাও। এটা হোমওয়ার্ক হইল, তোমরা আশা করি কমেন্ট বক্সে এর জবাব দিবে। এখন আমরা একটি ভিন্ন টপিক নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে অভিস্মৃতি নির্ণয়। কোনো একটি অসীম ধারার অভিস্মৃতি নির্ণয়। সুতরাং অভিস্মৃতি নির্ণয়ের ক্ষেত্রে ধারাটি অবশ্যই অসীম হতে হবে, অর্থাৎ অসীম বিস্তৃতির ক্ষেত্রে আমরা অভিস্মৃতি নির্ণয় করব। আচ্ছা, অভিস্মৃতি জিনিসটি কি? ধরো তোমার কাছে একটি ধারা রয়েছে, ধারাটি এমন, দেখো এই ধারাটি কিন্তু ক্রমেই ছোট হচ্ছে। ছোট হতে হতে তুমি যদি ক্যালকুলেটরে শেষের পদটি দাও 1/100 তাহলে দেখবা ক্যালকুলেটরে প্রায় শূন্যের কাছাকাছি মান দিচ্ছে বা শূন্য মান দিচ্ছে। দেখো একটা জিনিস খুব ক্ষুদ্র হতে হতে একটা সময় পর শূন্য মিলিত হচ্ছে, মূলত এই জিনিসটি হচ্ছে অভিস্মৃতি। সুতরাং অভিস্মৃতির ক্ষেত্রে একটা জিনিসকে কোনো একটি পদ থেকে শুরু করে ক্ষুদ্র হতে হতে কোনো একটি কিছুতে মিলিত হতে হবে। এটাকে ইংলিশে বলা হয় কনভার্জেন্স। যদি ফিজিক্সের ভাষায় বলি তাহলে তোমরা দেখতে পাবে কোনো একটি লেন্সের মধ্য দিয়ে যখন অনেকগুলো আলোক গুচ্ছ যায় তখন তারা একটি পয়েন্টে মিলিত হয়। ম্যাথের ভাষায় সেই পয়েন্টটাকে বলা হয় কনভার্জেন্স পয়েন্ট। এখন অভিস্মৃতি নির্ণয়ের ক্ষেত্রে অনেকগুলো পরীক্ষা দ্বারা অভিস্মৃতি নির্ণয় করা যায়। আমরা মূলত অনুপাত পরীক্ষার উপর জোর আরোপ করব। সেটি হচ্ছে অনুপাত পরীক্ষা বা রেশিও টেস্ট বা ডি অ্যালাম্বার্টস রেশিও টেস্ট। এখন ডি অ্যালাম্বার্টস রেশিও টেস্ট দ্বারা কীভাবে অভিস্মৃতি নির্ণয় করা যায় সেটা হচ্ছে n+1তম পদ বাই nতম পদ এর লিমিট যদি আমরা n টেন্স টু ইনফিনিটি নেই এবং তার মান যদি l হয়, সেক্ষেত্রে l যদি লেস দেন 1 হয় তাহলে অভিস্মৃতি, l যদি গ্রেটার দেন 1 হয় তাহলে অভিস্মৃত নয়, অর্থাৎ ধারাটি অভিস্মৃত নয়। আর l যদি 1 হয় তাহলে নো ডিসিশন, অর্থাৎ এই অনুপাত পরীক্ষা দিয়ে l = 1 এর ক্ষেত্রে তুমি কোনো ডিসিশন নিতে পারবে না। l = 1 এর জন্য এই পরীক্ষাটা ফেল করে। সেক্ষেত্রে তোমাকে অন্য টেস্টগুলো করতে হবে, যেমন পি টেস্ট, রাবাইস টেস্ট, কম্পারিজন টেস্ট বা লগ টেস্ট, যে কোনো একটি উপযুক্ত পরীক্ষার মাধ্যমে করতে হবে। সেই ক্ষেত্রে আমরা যাব না, এগুলো তোমরা ভার্সিটি লেভেলে গেলে পড়তে পারবে। এখন আমরা মূলত অনুপাত পরীক্ষা দিয়ে কাজ চালানোর চেষ্টা করব। এখন অভিস্মৃতি আমি আগেই বলেছি যে ক্ষুদ্র হতে হতে কোনো একটা পয়েন্টে মিলিত হবে, অর্থাৎ প্রথম পদে শুরু হবে, দ্বিতীয় পদে তার চেয়েও ক্ষুদ্র পদ থাকবে, তৃতীয় পদের মান তার চেয়েও ক্ষুদ্র হবে এবং এভাবে কমতে থাকবে। তাহলে স্বাভাবিকভাবেই দ্বিতীয় পদ বাই প্রথম পদ, পরবর্তী পদ বাই এর আগের পদ লেস দেন 1 হবে। এভাবে তুমি চলতে থাকলে যদি একদম শেষ পর্যন্ত যাও, ইনফাইনাইট সংখ্যক পদ পর্যন্ত যাও, তাহলে অবশ্যই শেষের দিকেও পরবর্তী পদ বাই পূর্ববর্তী পদ এর অনুপাতের মান লেস দেন 1ই হবে। এটা হচ্ছে মোটামুটি অনুপাত পরীক্ষার বেসিক থিওরি। এখন আমরা একটা এক্সাম্পল করব। এক্সাম্পলটা হচ্ছে 1+1/2² + 1/3³ + 1/4⁴ প্লাস ... ধারাটি অভিস্মৃত বা অভিস্মৃতি যাচাই করো। এখন অবশ্যই ধারাটি অসীম হতে হবে, কারণ কি অসীম ধারার ক্ষেত্রে অভিস্মৃতি আমরা নির্ণয় করব। এখন এর সমাধান আমরা দেখে নিই। প্রথম পদকে লেখা যায় 1 = 1/1⁴, দ্বিতীয় পদকে 1/2², তৃতীয় পদকে 1/3⁴। দেখো দ্বিতীয় পদের ক্ষেত্রে 1/2⁴, তৃতীয় পদের ক্ষেত্রে 1/3⁴। তাহলে nতম পদের ক্ষেত্রে
টি এন দ্বারা যদি নির্দেশিত করি তাহলে হবে সেটা 1/n⁴ এবং টি এন প্লাস ওয়ানের ক্ষেত্রে হবে 1/n+1 হোল টু দি পাওয়ার n+1। টি অফ n+1 এবং টি অফ এন এর ক্ষেত্রে তাহলে হবে n⁴n/n+1 ইকুয়াল হবে n⁴n যদি n+1কে আমরা এইভাবে ভাঙাই n+1 ইন্টু n+1n তাহলে হবে 1/n+1। পুরো জিনিসটিকে আমরা টু দি পাওয়ার n এ নিয়ে গেলাম। এখন নিয়ে যাওয়ার পরে যদি আমরা কিছু সরলীকরণ করি তাহলে এই রূপটা আসবে। এখন আমরা অনুপাত বের করেছি, এখন আমাদের প্রয়োজন হচ্ছে n →∞ করা। যদি করি তাহলে হবে n →∞ 1/n+1 এত। এর উপর যদি আমরা n →∞ আরোপ করি তাহলে এখানে দেখো n এর জায়গায় ইনফিনিটি বসালে জিনিসটি 0 হয়ে যাবে। 0 ইন্টু সামথিং অবশ্যই 0 হবে, সুতরাং এই পুরোটার মান 0, যেটা অবশ্যই লেস দেন 1। সুতরাং ধারাটি অবিচ্ছৃতি বা অবিচ্ছৃত। সুতরাং এভাবেই আমরা কোনো ধারার অবিচ্ছৃতি নির্ণয় করতে পারব। এই ছিল আমার সর্বমোট দ্বিপদী বিচ্ছৃতির উপর সম্পূর্ণ লেকচার। আশা করি পরবর্তীতে অন্য নতুন কোনো টপিক নিয়ে তোমাদের সামনে হাজির হব। সে পর্যন্ত তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, এই প্রত্যাশায়। আল্লাহ হাফিজ।